তো একটা অদ্ভুত খবর আমি শুনলাম এবং এটার উপরে একেবারে সরকারিভাবে শিলমোহর পড়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। যদিও আমাদের পশ্চিমবঙ্গে কত রকম অদ্ভুত ঘটনাই তো ঘটে। তো এবার যে খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে, বলা হচ্ছে এবারের ভোটের ফলাফল বেরিয়ে যাবার পরেও 2 মাস কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা থাকবে। 2 মাস মানে 60 দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পশ্চিমবঙ্গে থাকবেন, তাদের ডিউটিতে, তারা ডিপ্লয়মেন্টে এখানে থাকবেন। এবার 2021 এবং 2024-এর যে নির্বাচন, সেগুলোর পরে, নির্বাচন হয়ে যাওয়ার পর, নির্বাচন মিটে যাওয়ার পরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখা হয়েছিল। কিন্তু এবারে যে সময়সীমাটা সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি। নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পরেও 2 মাস 60 দিন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা আটকানোর জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পশ্চিমবঙ্গে মোতায়েন করা হচ্ছে। মানে তারা যে 2 মাস বা 60 দিন থাকবেন, অমিত শাহ কিন্তু এই ঘোষণা করে দিয়েছেন। এবার এই ঘোষণার কথা সামনে আসার পরেই এর পক্ষে এবং বিপক্ষে নানা রকম চিলচিৎকার অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর 60 দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে তাহলে এর মানেটা কি দাঁড়াবে, এবং বিজেপি যদি এবার ক্ষমতায় আসে তাহলে এর মানেটা কি দাঁড়াবে। এবার দেখুন, বিজেপি কিন্তু এই সিদ্ধান্তে খুবই খুশি, এই সিদ্ধান্তে তারা অত্যন্ত উৎসাহী। বিজেপি এটা ধরেই নিয়েছে, বিজেপি জানে যে তারা ক্ষমতায় আসছে এবং সেই দিক থেকেই তারা এই সিদ্ধান্তটাকে দেখছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আরও 60 দিন থাকবেন এবং তাতে বিজেপি খুবই খুশি। সুকান্ত মজুমদার যে কথাটা বলছেন, কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে ভোট পরবর্তী হিংসা আটকানোর জন্য। সুকান্ত মজুমদার বলছেন যে দেখুন, প্রথমে বামফ্রন্ট আর তারপর তৃণমূল কংগ্রেস মিলে যেভাবে এই রাজ্যের পুলিশকে দলদাসে পরিণত করেছে, তাতে এই রাজ্যের পুলিশ ভোট পরবর্তী হিংসা একাই আটকাতে পারবে এরকম বিশ্বাস তাদের উপর রাখা যাচ্ছে না। অন্তত এক্ষুনি তো তাদের উপর এই বিশ্বাস কিছুতেই রাখা যাচ্ছে না। সেই জন্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে থাকবেন এবং তারাই কিন্তু ভোট পরবর্তী হিংসা আটকাবেন। বিজেপি ক্ষমতায় আসার পর ভোট পরবর্তী হিংসা হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেটা আটকাবেন। অমিত মালভিয়া তিনি আবার এর থেকে আরো এক কাঠি ওপরে গিয়ে এর সঙ্গে আরো খানিকটা সংযোজন করেছেন এবং তিনি বলছেন, পশ্চিমবঙ্গের সরকার তো বদলে যাচ্ছেই, বিজেপি ক্ষমতায় আসছে, প্রশাসন, পুলিশ সবকিছু বিজেপির হাতে চলে যাবে, কিন্তু যে সমস্ত পুলিশের বিভিন্ন ওসি, আইসি যারা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাটিয়েছে, তারা সব রাতারাতি পাল্টে যাবে, এটা তো হতে পারে না। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তারাই সবটা সামলাবে। সো বেসিক্যালি বিজেপির বক্তব্য হচ্ছে, দেখো আমরা ক্ষমতায় আসবো, কিন্তু আসার পর সবকিছু আমাদের হাতে নিয়ে সবটা সেট করতে আমাদের অন্তত 2 মাস সময় লাগবে। সেই 2 মাসের জন্য সবকিছু দেখার ভার থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপর, তারা সবটা দেখে রাখবেন। আমরা অনেককে ভালোবাসা দেব, কিন্তু যাদেরকে দিয়ে আমরা এই ভালোবাসা দেওয়াটা করাবো তারা যদি বেগরবাই করেন, সেই কারণে আমাদের ব্যাকআপ রেডি থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী সেই কারণেই পশ্চিমবঙ্গে থাকবে। সুকান্ত মজুমদার এরপরে একটি কথা বলেছেন, যেটা উন্নত মানের কোনো কটাক্ষ বা ব্যঙ্গ কিনা আমি জানি না, কিংবা উন্নত মানের কোনো রকম কোনো আলাপ আলোচনা কিনা আমি জানি না। সুকান্ত মজুমদার বলছেন যে দেখুন, পশ্চিমবঙ্গে ভোট হয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনী 60 দিন থাকবে, তার কারণ আমরা হিংসায় বিশ্বাস করি না। বিজেপি ক্ষমতায় আসার পরে ভোট পরবর্তী হিংসার ঘটনা যদি ঘটে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যাতে সেই হিংসা নেমে না আসে সেটাও আমরা নিশ্চিত করতে চাই। তৃণমূল কংগ্রেসের যারা লোকজন রয়েছেন তারা যাতে আক্রমণের মুখে না পড়েন সেটাও আমরা নিশ্চিত করতে চাই, সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী থাকবেন। অর্থাৎ সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির লোকজন যদি তৃণমূলের ওপরে হিংসাত্মক ঘটনা ঘটায়, তৃণমূলের লোকজনকে মারধর করে, সেগুলো আটকানোর জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপির লোকজনকে বিজেপি ক্ষমতায় আসার পর আটকাবে, সেই কারণে তারা পশ্চিমবঙ্গে থাকবে। কিন্তু এই বিষয়টা পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারের সঙ্গে কিন্তু একেবারেই খাপ খায় না। সেই 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, কিন্তু এটা শুধুমাত্র মুখের কথা হয়েই রয়ে গিয়েছিল। মুখের কথা হাত একেবারে শোনেনি, হাতের যা করার হাত সেটাই করেছে। এইবারে যে কথাটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে কি নেই, দেখুন ভোটের পরে যেই জিতুক না কেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন যে রয়েছে সেই তীব্রতা আরো বেশি করে বোঝা যাবে। এইবার যেভাবে ভোট হয়েছে, আমার তো অনেক কম বয়স, যারা 70-এরও বেশি বয়স সেই সমস্ত মানুষজন পর্যন্ত বলছেন যে এরকমটা তারা কোনোদিন দেখেননি। যেটাকেই বাড়াবাড়ি মনে হোক না কেন, এত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এত বাড়াবাড়ি করা হয়েছে, এত কড়াকড়ি করা হয়েছে, কিন্তু সেই সমস্ত কিছুর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। অনেকে এবারে বেরিয়ে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন, এই কথাটা কিন্তু মানা হচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতায় আসলে কেন্দ্রীয় বাহিনীর অতটা প্রয়োজন
প্রয়োজন পড়বে না, এই বিষয়টা আমি মানতে নারাজ। তার কারণ পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচনের আগে প্রচার হয়, যেভাবে পরিস্থিতি তাতিয়ে দেওয়া হয়, যা সমস্ত কথাবার্তা বলে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয়, আরও মানুষকে উত্তেজিত করে দেওয়া হয়, তাতে অনেক ক্ষোভ, রাগ, অনেক কিছু পেন্ট আপ হয়ে থাকে, অনেক কিছু ক্রমাগত জমতে থাকে। মানুষজন সমানে মনে করতে থাকেন ঠিক আছে ভোটের রেজাল্টটা বেরোক তারপর দেখে নেব। এবারেও সেই জিনিসটা হয়েছে, আরও বেশি করে হয়েছে। বাইরে সেভাবে বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়নি, ভেতরে ভেতরে একেবারে প্রেসার কুকারের মধ্যে জিনিসপত্র ফুটছে। 4 তারিখের পর একেবারে ফেটে বেরোবে। এর আগে এই কথা আমি বহুবার বলেছি এবং দুঃখ প্রকাশ করেছি যে এরকমটা হওয়ার কথা নয়, মানুষের সংযত থাকা উচিত, সচেতন থাকা উচিত, একটা সভ্য সমাজে এরকমটা হতে পারে না। কিন্তু আলটিমেটলি সবকিছু দেখতে দেখতে আমিও এই বিশ্বাসে এখন রয়েছি, বা আমিও এটাই বিশ্বাস করি যে মুখে বলা বাবা এটা করো না, কেন শুধু শুধু অন্য কারোর ক্ষতি করবে, এসব করো না, এই সমস্ত আঘাত আক্রমণ এসব করতে যেও না, এগুলো বলার থেকে একটা ডান্ডা হাতে নিয়ে যদি বলা যায় এসব কিন্তু করতে এসো না, এসব করলে কিন্তু ফলটা তোমার জন্যও ভালো হবে না, সেটা অনেক বেশি কার্যকরী হয়। এবার দেখুন কে জিতবে এই নিয়ে আপনি যদি সমীক্ষার কথায় আসেন, তাহলে এই সমীক্ষার ক্ষেত্রে বলা যেতে পারে যে এক হচ্ছে আমাদের এই সমীক্ষার ওপর কোনো বিশ্বাস নেই, 2 হচ্ছে যে এই সমীক্ষার ওপরে এবার দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীদেরও কোনো বিশ্বাস নেই। এবার মানুষ বিশ্বাস করতেই পারেন, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমাদের বিশ্বাস নেই, তার কারণটা হচ্ছে এই সমস্ত বিভিন্ন সমীক্ষা করে যে এজেন্সিগুলো, যে সংস্থাগুলো, তার সঙ্গে যারা যুক্ত থাকেন তার মধ্যে আমাদের সিনিয়র, আমাদের পরিচিত মানুষজনও থেকেছেন, এবং এই সমীক্ষায় তারা কতটা জলের সঙ্গে দুধ আর দুধের সঙ্গে জল মেশান সে সম্পর্কে আমাদের কাছেও তথ্য রয়েছে, এবং সেই কারণেই আমাদের বিশ্বাস নেই। আর অন্যান্যবার যেটা আমরা দেখতে পাই যে রাজনৈতিক নেতানেত্রীরা বিশ্বাস করেন না, কারণ যখনই দেখা যায় একটা সমীক্ষা বলছে এ দল হারতে চলেছে, সঙ্গে সঙ্গে এ দল বলে দেয় যে না না আমরা এই সমীক্ষা একেবারে বিশ্বাস করি না। আবার যে সমীক্ষা বলছে বি দল এবার হারতে চলেছে, সঙ্গে সঙ্গে সেই বি দল বলে এই সমীক্ষায় তো আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। কিন্তু এবার দেখা যাচ্ছে যে সমস্ত সমীক্ষা বলছে যে অমুক দল জিততে চলেছে, সেই অমুক দলও বলছে না ভাই আমরা বিশ্বাস করি না, তুমি আমাদের বলছো আমরা জিততে চলছি ঠিক আছে, কিন্তু আমার তোমার উপরে বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই, বিন্দুমাত্র কোনো ভরসা নেই। তার কারণটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ। দেখুন এই সমীক্ষাগুলো কিভাবে হয়, মানুষের সঙ্গে কথা বলে মানুষকে প্রশ্ন করা হয় আপনারা কোথায় ভোট দিয়েছেন, সেই অনুযায়ী সমীক্ষার রেজাল্ট তৈরি হয়। এবার পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে যে টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি দাদা এবার কি মনে হচ্ছে, এবার তৃণমূল জিতবে না, আবার তৃণমূল ক্ষমতায় আসবে? হ্যাঁ আমারও কিন্তু তাই মনে হচ্ছে, আবার মমতা ব্যানার্জি আসবেন। কি দাদা বিজেপি এবার ক্ষমতায় আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ আমারও মনে হচ্ছে, জানেন তো হাওয়াটা ঘুরে গেছে, হাওয়া ঘুরে গেছে, বিজেপি এবার ক্ষমতায় আসবে। কি দাদা বাম কংগ্রেস এবারে খাতা খুলবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ আমারও অনেকদিন ধরে কিন্তু এটাই মনে হচ্ছে। যারা পটু তারা এইভাবে চালায়, আর যারা আরো গভীর জলের মাছ তারা মুখই খোলে না, তারা একদম চুপ থাকে, কোনো কথাই বলে না। এইটা একদিকে ভয় যেমন, তেমনি আরেকদিকে কিন্তু পলিটিক্যাল অ্যাওয়ারনেস, একটা রাজনৈতিক সচেতনতাও বটে, যে আমি কাকে ভোট দিয়েছি আমি তোমাকে বলতে চাই না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমার বাড়িতেও ছোটবেলা থেকে আমাকে এটাই বলা হয়েছে যে তুমি যাকে খুশি ভোট দাও, কাকে ভোট দিয়েছো সেটা বাড়িতে এসে আমাকেও বলার দরকার নেই। তো এই জিনিসটাতেও কিন্তু প্রচুর মানুষ বিশ্বাস করেন যে আমি কাকে ভোট দিয়েছি সেটা আমি কাউকে বলবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবঙ্গে কিন্তু এই প্রবণতা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। যেখানে এই রকম টেন্ডেন্সি রয়েছে সেখানে কিভাবে যে মানুষের সঙ্গে কথাবার্তা বলে কিভাবে সমীক্ষা তৈরি হয়, তার আবার রেজাল্ট বেরিয়ে যায়, এত ঢাক পিটিয়ে সে সমস্ত সামনে রাখা হয়, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তবে অবশ্যই আলাদা করে একটা সমীক্ষক এজেন্সির কথা বলতেই হবে, যারা এই সমীক্ষা করেন এরকম একটি সংস্থা, তাদের সততার কথা বলতে হবে। তারা এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দেখো পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল কি হতে চলেছে সেই নিয়ে আমাদের কোনো সমীক্ষা নেই, কোনো এক্সিট পোল, কোনো রেজাল্ট নেই, আমরা সেসব কিছু প্রকাশ করব না। তার কারণ আমরা পশ্চিমবঙ্গে সমীক্ষা করতে গিয়েছিলাম, আমরা কোনো উত্তর পাইনি, আমরা পরিষ্কারভাবে কিছুই বুঝতে পারিনি। 70% মানুষ যাদের আমরা অ্যাপ্রোচ করেছিলাম, প্রশ্ন করেছিলাম, তারা মুখ খুলতে নারাজ, তারা বলবেনই না যে তারা কাকে ভোট দিয়েছেন। অতএব এই নিয়ে আমাদের কাছে কোনো এক্সিট পোল, কোনো ফলাফল কিচ্ছু নেই। চুপচাপ কোন ফুলে ছাপ পশ্চিমবঙ্গে পড়েছে সেটা 4 তারিখে তোমরাও জানতে পারবে, তোমাদের সঙ্গে আমরাও জানতে পারবো। সবশেষে এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার দরকার আছে। দেখুন আজকের বিজেপির উত্থান দেখে আপনি যদি পশ্চিমবঙ্গে বিজেপির গতি প্রকৃতি জাজ করতে যান বা বিচার করতে যান, তাহলে কিন্তু সেটা একেবারে ভুল হবে। একটা গাছ মাটির তলায় কিন্তু অনেক বেশি শিকড় বিস্তৃত করে, তারপর সে ওপরের দিকে মাটি ফুঁড়ে বাড়তে শুরু করে। দেখুন
বিষয়টা হচ্ছে বিজেপি অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে ছোট ছোট সেট পিস বসাতে বসাতে আজ এই জায়গায় এসেছে। বাম জমানা থেকে ছোট ছোট করে নানা রকম পদক্ষেপ নিতে নিতে এই পর্যায়ে এসেছে। 2011-এ যখন পালাবদল হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, সেখান থেকে নানা রকম রাজনৈতিক সমীকরণ বসাতে বসাতে আজ বিজেপি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সে পশ্চিমবঙ্গের শাসকের আসনের দাবিদার হতে পারে। এটা কিন্তু একদিনের ফসল নয়, অনেক দিন, অনেকটা পরিশ্রমের ফসল আজকের এই দিনটা, যেখানে বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এবং শাসক দলের বা শাসকের আসনে বসার দাবিদার হবার জায়গায় সে পৌঁছাতে পেরেছে। আজকে একটা জায়গায় অবশ্যই মনে করিয়ে দেওয়া উচিত, দেখুন শ্রমিক ভট্টাচার্য তিনি হচ্ছেন এখন বিজেপির রাজ্য সভাপতি, তাকে প্রচুর মানুষজন চেনেন, প্রচুর জনপ্রিয়তা, কিন্তু এটাও মনে করিয়ে দেওয়ার দরকার আছে একটা সময় বিজেপির পশ্চিমবঙ্গে কিন্তু এরকম ছিল যখন বাম কংগ্রেস তৃণমূল বেষ্টিত বিধানসভায় শ্রমিক ভট্টাচার্য একা বসেছেন বিজেপির প্রতিনিধি হয়ে। সেখান থেকে একটা সময় বিজেপির মধ্যে, পশ্চিমবঙ্গের বিজেপির মধ্যে শ্রমিক ভট্টাচার্য নিজে কোণঠাসা হয়ে পড়েছেন। সেখান থেকে আজ তিনি রাজ্য সভাপতি হয়েছেন। তিনি রাজ্য সভাপতি হয়ে এসে আবার আরেকজন বিজেপির নেতা যিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন সেই দিলীপ ঘোষকে সামনে নিয়ে এসেছেন। তো এইরকম নানা রকম সমীকরণ বসাতে বসাতে তবে কিন্তু বিজেপি আজ এই জায়গায় এসে পৌঁছেছে। আজ যদি বিজেপি জেতে পশ্চিমবঙ্গে, সেটাও কিন্তু একদিনের বা একটা টার্মের 5 বছরের পরিশ্রমের ফল নয়, সেটাও কিন্তু অনেক দিনের পরিশ্রমের, অনেক বছর ধরে নানা রকম সমীকরণ করতে করতে তারপর সেই জায়গাটা এসেছে, সেটা মনে রাখতে হবে। এবং আজ যদি দেখা যায় যে বিজেপি হেরে গেছে, বিজেপি পরাজিতও হয়েছে, তাহলেও কিন্তু বিজেপির যে ভোট পার্সেন্টেজটা সেটাকে অস্বীকার করা যাবে না, সেটাকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কথা যদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু লড়াইটা ক্রমাগত কঠিন হয়েছে। 2016-তে তিনি যে লড়াইটা করেছেন, 2021-এ কিন্তু সেই লড়াই আরো কঠিন হয়েছে, 2026-এ আরো কঠিন। 2026-এ কিন্তু তিনি একেবারে কোণঠাসা হয়েছেন। অ্যান্টি ইনকামবেন্সি যেভাবে সামনে উঠে এসেছে, সেখান থেকে এইভাবে পার পাওয়া যায় না। মানে স্বয়ং ভগবান এসে লড়াই করলেও কিন্তু এটা অ্যাভয়েড করতে পারতেন না। সেখানে দাঁড়িয়ে তিনি লড়াই করছেন। তৃণমূল কংগ্রেস কি করেছে, তাদের একের পর এক কি কাণ্ডকারখানা সামনে উঠে এসেছে, সেগুলো আমরা পশ্চিমবঙ্গের মানুষজন দিনের পর দিন দেখেছি। এবারের এই কঠিন লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে যান, তৃণমূল কংগ্রেস যদি এবার জিতে ক্ষমতায় আসে, তাহলে কিন্তু তাদের পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের জন্য আগামী 5 বছর কিন্তু প্রচন্ড কঠিন হবে। তার কারণটা হচ্ছে তাদের কাছে এর পরের 5 বছর দেওয়ার মতো কিন্তু আর কিচ্ছু পড়ে নেই। খয়রাতি করতে করতে টাকা পয়সার এমন অবস্থা হয়েছে যেখানে আজকে যদি বাড়িতে বিছানাটা ভেঙে পড়ে, দুটো ইট জোগাড় করার মতো পয়সা নেই, ছাদটা ভেঙে পড়লে সেটা সারাই করার মতো পয়সা নেই, দিয়ে দিতে হবে, কোথা থেকে দেওয়া হবে জানা নেই। বিভিন্ন রকম ভাতা প্রকল্প চালু করা হয়েছে সেগুলো ক্রমাগত দিয়ে যেতে হবে, আবার বাড়াতে হবে, কোত্থেকে সেই টাকা পয়সা আসবে জানা নেই। দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় এবং যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের সরকার আবার গঠন হয়েছে, তাহলে 5 বছর পরে এরই সঙ্গে মনে রাখতে হবে যে আবার যে বিধানসভা নির্বাচনটা আসবে, সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম টেনাসিটি নিয়ে দৌড়ে যাবেন আর লড়াই করে যাবেন, সেই ক্ষমতাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর নেই। এবং সেটা কিন্তু সম্পূর্ণ বয়সজনিত কারণে। আজকে তৃণমূল কংগ্রেস যদি জেতে, আগামী 5 বছর তাদের জন্য আরো কঠিন হতে চলেছে। আগামী 5 বছর তাদের কিন্তু মাথা থেকে নানা রকম ফন্দি ফিকির বের করে উপায় বের করতে হবে যে কি করে চাল বলে যে কাঁকড়টা আমরা গিলছি সেটাকে হজম করা যায়। হ্যাঁ ঠিক আছে, জিততে আমরা পেরেছি, আমরা একেবারে ফেল করে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে নেই বটে, আমরা একদম খেতে শুতে পাওয়ার জায়গা পেয়েছি বটে, কিন্তু যেটাকে চাল বলে আমরা গিলছি সেই আর কতদিন আমরা গলাধকরণ করব? এই যে কণ্টক সজ্জায় আমরা শুয়েছি, এর থেকে রেহাই কি করে পাওয়া যায়? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে আবার একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।